কথাবার্তা লিখে নিবা, ঠিক আছে? আচ্ছা, তাহলে চলে আসি কোথায় আছে কে বাবা। তাহলে কেস নাম্বার 1 এ কি বলছি? কেস নাম্বার 1 এ বলছি দুটো ভেক্টর হচ্ছে সমান্তরাল এবং একইমুখী। তাহলে দুটো ভেক্টর সমান্তরাল এবং একইমুখী হইলে তাহলে তাদের মধ্যবর্তী কোণের মান কত? মধ্যবর্তী কোণের মান হচ্ছে 0 ডিগ্রি। তাহলে মধ্যবর্তী কোণের মান যদি 0 ডিগ্রি হয় তখন লব্ধির মান কি হবে? আপনি যদি ওই যে আপনার বেসিক সূত্র আছে, আপনার বেসিক সূত্র আপনাকে কি বলেছে? √p² q² 2pq cos আলফা। cos 0 এর ভ্যালু কত জানা আছে নাকি? cos 0 এর ভ্যালু হচ্ছে 1। তাহলে cos 0 এর ভ্যালু যদি 1 হয় তাহলে r ইকুয়ালস টু আমরা কি পাচ্ছি? দেখেন আপনারা কিন্তু আমাকে বলেন নাই যে এই জিনিসগুলো আপনারা ভেঙে ভেঙে দেখছেন কিনা। যদি দেখে থাকেন তাহলে আমি দেখাইতাম না। তাহলে r ইকুয়ালস টু √p² q²। না ভাইয়া, ভেঙে ভেঙে দেখানো হয় না এগুলো। আচ্ছা দেখেন, তাহলে খুব সুন্দর কথা, তিনটা কেস আমরা দেখব। থ্যাংক ইউ ব্রো। আমরা তিনটা কেস দেখব, ঠিক আছে? সো √p² q² 2pq cos আলফা। cos আলফা কই খাইলেন ভাই? কারণ আলফার মান তো 0 ডিগ্রি। সো আলফার মান যদি 0 ডিগ্রি হয়, বলেছি একবার cos 0 এর ভ্যালু কত? cos 0 এর ভ্যালু 1। আচ্ছা তাহলে না ভাইয়া, দেখানো হয়নি আমার জানা মতে। ওকে ফাইন, এটা আমার কাছে তো লেখাই আছে। 2-3 মিনিট লাগবে এইটা নিয়ে আমরা ঘোটাঘুটি না করি। ওকে ফাইন, ঠিক আছে, ভেরি গুড। তাহলে এখান থেকে আমরা কি পেয়ে গেলাম? এখান থেকে আমরা পেয়ে গেলাম হচ্ছে দুইটা ভেক্টরের লব্ধির সর্বোচ্চ মান p + q। দুইটা ভেক্টর যদি সমান্তরাল এবং একইমুখী হয় তখন দুইটা ভেক্টরের লব্ধির মান হয় হচ্ছে সর্বোচ্চ। দুটি ভেক্টর সমান্তরাল এবং একইমুখী হলে দুটি ভেক্টরের লব্ধির মান হবে হচ্ছে সর্বোচ্চ। এটা হচ্ছে কেস নাম্বার 1। দ্রুত লিখে ফেলি সবাই। ভাই আর এর নিচে কি লিখছেন? ম্যাক্সিমাম, আর ম্যাক্স সর্বোচ্চ। এইটা হচ্ছে লব্ধির সর্বোচ্চ মান। লব্ধির সর্বোচ্চ মান কখন পাওয়া যাবে? এই ক্ষেত্রে যখন দুটি ভেক্টর সমান্তরাল এবং একইমুখী হবে। ধরেন এই একটা কাঠের টুকরা আছে, এই কাঠের টুকরার উপর তুই একটা ধাক্কা দিলি 5 নিউটনের ফোর্স, তোর বন্ধু একটা ধাক্কা দিল 2 নিউটনের ফোর্স, সমান্তরাল এবং একইমুখী, সেম ডিরেকশনাল। তাহলে এখানে লব্ধির মান হবে ম্যাক্সিমাম। দুইটাকে যোগ করে দিবি, দ্যাট মিন্স কত আসবে? 5 + 2, দ্যাট মিন্স হচ্ছে 7 নিউটন। ঠিক আছে, সবাই বুঝতে পেরেছি? সবাই বুঝতে পেরেছি? আমি পেজটা ক্লিয়ার করে জি দিব। ভাইয়া। পেজটি আমাদের সবগুলা পেজ ইনশাআল্লাহ আমি সেভ করে রাখবো। ইনশাআল্লাহ আমি সবগুলা পেজ সেভ করে রাখবো। আপনাদের আমাদের ক্লাসটা শেষ হওয়ার পরে আমি ওইটা নীরব ভাইকে পাঠিয়ে দিব। উনি আপনাদেরকে মেসেঞ্জার বা আপনারা ফেসবুক গ্রুপ যেখানেই আছেন সেখানে উনি আপনাদেরকে এটা পৌঁছায় দিবেন। ওকে, তাহলে কেস নাম্বার 2, যেহেতু দাবি করেছেন যে কেউ দাবি করেছেন দেখে ফেলেছেন, তাহলে আমরা একটু তাড়াতাড়ি আগাবো। যদি এই যায় হচ্ছে p ভেক্টর, ঠিক এর বিপরীত দিকে যায় যদি হচ্ছে q ভেক্টর, অর্থাৎ দুইটা ভেক্টর যদি কি হয়? দুইটা ভেক্টর যদি হয় সমান্তরাল এবং হচ্ছে বিপরীতমুখী। দুইটা ভেক্টর যদি সমান্তরাল এবং বিপরীতমুখী হয় তাহলে তখন আলফার ভ্যালুটা কত? কে বলতে পারবে? আলফার ভ্যালুটা হচ্ছে 180। থ্যাংক ইউ। আলফার ভ্যালু 180 ডিগ্রি এবং cos 180 ডিগ্রির ভ্যালু কত? cos 180 ডিগ্রির ভ্যালু হচ্ছে -1। তাহলে তখন আপনি লব্ধির ভ্যালু কি পাবেন? √ আমরা পেয়ে যাব p² + q² - 2pq। দ্যাট মিন্স এখানে আপনি পাচ্ছেন p - q হোল স্কয়ার, টোটালটার উপরে রুট। বা আপনি বলতে পারেন যেহেতু বিয়োগ করে দিচ্ছেন তাহলে এটা হচ্ছে লব্ধির সর্বনিম্ন মান আর মিনিমাম। আর মিনিমাম সমান কত? আর মিনিমাম সমান p ডিফারেন্স q। আমি মাইনাস না লিখে এখানে কি করেছি? মাইনাস না লিখে এই যে খেয়াল করুন, মাইনাস না লিখে এখানটায় আমি একটা ডিফারেন্স, মানে এটা মানে হচ্ছে আসলে ব্যবধান। মানে কি? এটা মানে হচ্ছে আমি একটা থেকে আরেকটাকে বিয়োগ করব। কোনটা থেকে কোনটাকে বিয়োগ করবেন? বড়টার থেকে ছোটটাকে বিয়োগ করবেন। ঠিক আছে,
তাহলে এটা হচ্ছে কেস নাম্বার 2, সমান্তরাল ও বিপরীতমুখী। এই দুটো কেস আপনারা হয়তো এমসিকিউ তে পেতে পারেন, ম্যাথে এগুলোর ব্যবহার খুব একটা হবে না, বাট কেস নাম্বার 3 এর ব্যবহারটা হবে ম্যাথে প্রচন্ড বেশি, যখন দুটো ভেক্টর পরস্পর লম্ব হবে। দুটো ভেক্টর কি হবে? দুটো ভেক্টর পরস্পর লম্ব হবে, অর্থাৎ এই যদি একটা ভেক্টর হয় এবং এই যদি আরেকটা ভেক্টর হয়, মোটামুটি ধরে নিলাম দুইটা ভেক্টর পরস্পর লম্ব হয়েছে এবং এই দুটো ভেক্টরের লব্ধি কোন দিক দিয়ে যাবে? এই দুটো ভেক্টরের লব্ধি এদের মাঝামাঝি কোনো একটা দিয়ে গেল, ধরে নিলাম এই দিক বরাবর তাদের লব্ধিটা গেছে, তাহলে আনুভূমিক বরাবর ধরলাম এটা হচ্ছে পি ভেক্টর, এইটা হচ্ছে কিউ ভেক্টর, আর এই হচ্ছে লব্ধির মান আর। তো যেহেতু দুইটা ভেক্টর পরস্পর লম্ব, তাহলে আলফার মান কত? আলফার মান হচ্ছে 90 ডিগ্রি। আলফার মান যদি 90 ডিগ্রি হয়, তাহলে cos অফ 90 ডিগ্রি, cos 90 এর ভ্যালু কত? cos 90 এর ভ্যালু 0, জানি এটা আমরা সবাই। অর্থাৎ এই যে এই অ্যাঙ্গেলটা হচ্ছে আলফা, পি আর কিউ এর মধ্যবর্তী অ্যাঙ্গেল। তাহলে ফার্স্টে আসি হচ্ছে লব্ধির মান। তাহলে আর এর মান কত হবে? আর এর মান হবে √ওভার পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার প্লাস 0 আসবে, কারণ 2pq ইনটু 0, তার মানে আসলে শুধুই 0ই থাকবে। দ্যাট মিন্স লব্ধির মান আপনি কত পেয়ে যাচ্ছেন? লব্ধির মান আপনি পেয়ে যাচ্ছেন √ওভার আপনি পেয়ে যাচ্ছেন পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার। তাহলে এই হচ্ছে লব্ধির মানের একটা সূত্র পাইলাম, এটা আমাদের অনেক জায়গায় ব্যবহার করতে হবে, এই লব্ধির মানের যে সূত্রটা আছে। ভাইয়া ওই আমার একটু নেটের প্রবলেম করছিল, ওই আর মিনের মধ্যে পি আর কিউ এর মাঝখানে যে চিহ্নটা দিয়েছেন এটা কি? এটাকে ডিফারেন্স বলেছি আমরা। ডিফারেন্স মানে হচ্ছে ব্যবধান। তুই তো এখনো জানিস না যে আসলে কোনটা বড় বা কোনটা ছোট, তুই তো জানিস না, তোকে তো কোনো মানটান দেওয়া, তার মানে বড়টার থেকে ছোটটা বিয়োগ করে দিবি সহজ বাংলায়। বড় ভেক্টরটি থেকে আমরা ছোট ভেক্টরটি বিয়োগ করে দিব। ঠিক আছে ভাইয়া, থ্যাংক ইউ। আচ্ছা, তো এটা তো লম্ব হইলে আলফার মান 90 ডিগ্রি হইলে আপনি এখান থেকে কি পাইছেন? আপনি এখান থেকে পাইছেন লব্ধির মান পাইছেন। আমাদের আরেকটা জিনিস দরকার হবে, সেটা কি জিনিস? সেটা হচ্ছে লব্ধির দিক, তার মানে অ্যাঙ্গেল লাগবে। তাহলে আমি ধরে নিলাম যে এই আর ভেক্টরটা একটা থিটা অ্যাঙ্গেল তৈরি করেছে কার সাথে? পি এর সাথে। তাহলে আর ভেক্টর যদি পি এর সাথে থিটা অ্যাঙ্গেল তৈরি করে, তাহলে বেসিক সূত্র তোমাকে কি বলে? বেসিক সূত্র তোমাকে বলে যে tan থিটা সমান হচ্ছে p বসবে নিচে, প্লাস নিচে বসবে হচ্ছে q cos আলফা, প্লাস উপরে বসবে হচ্ছে q sin আলফা। তো এবার এই সূত্রের ভিতরে আপনি ফেলে দেন আলফার মান বসান 90 ডিগ্রি, sin 90 এর ভ্যালু কত? এগুলো আপনারা জানেন, জাস্ট কার্টিসি করে একবার বলতেছি, পরে যায় ভাই। আচ্ছা, যে সবাইকে আমি একটা নোটিশ দিয়ে দেই। হ্যাঁ জি, সবাই শোনো, কালকে তোমাদের ম্যাথ ক্লাস হচ্ছে 2:30টায়। কালকে ম্যাথ ক্লাস 2:30টায় আর ইংলিশ রাত 8টায়। ঠিক আছে সবাই শুনতে পাইছো? কালকের ম্যাথ ক্লাস 2:30টায় আর ইংলিশ 8টায়, রাত 8টায়। ম্যাথ কে নিবে ভাই? ম্যাথ আলামিন ভাই নিবে, ঠিক আছে? ওকে। তাহলে tan থিটা ইকুয়ালস টু উপরে আমি লিখলাম q sin 90 ডিগ্রি প্লাস নিচে লিখলাম p প্লাস q cos 90 ডিগ্রি। তাহলে cos 90 এর ভ্যালু 0 জেনে গেলাম, sin 90 এর ভ্যালু +1 সেটাও জেনে গেলাম। সুতরাং tan থিটা সমান কি পাচ্ছিস? tan থিটা সমান পাচ্ছিস হচ্ছে q ডিভাইডেড বাই p। এটা কখনকার জন্য? কেস নাম্বার 3, যখন আলফার মান কত? 90 ডিগ্রি। তো এই যে q বাই p টা আছে, সবাই একটু লেখালেখি বন্ধ করেন, লেখালেখি বন্ধ করে একটু ছবিটার দিকে তাকান। এই যে ছবিটা আছে আমাদের, এই ছবিটার দিকে তাকান। তো ছবিতে খেয়াল করেন এই যে আর ভেক্টরটা আছে, আর ভেক্টরটা থিটা অ্যাঙ্গেল তৈরি করেছে কার সাথে? আর ভেক্টরটা থিটা অ্যাঙ্গেল তৈরি করেছে পি এর সাথে, পি এর গায়ের সাথে লেগে আছে। থিটা অ্যাঙ্গেলটা তো পি কে টাচ করে আছে, কিন্তু কিউ তো নাই, কিউ তো অনেক দূরে। তাহলে এই যে কিউ বাই পি আছে থিটা অ্যাঙ্গেলের জন্য, এখানে আমি আরেকটা বাংলা কথা ব্যবহার করব, এটা আমার ভেক্টর চ্যাপ্টার।
এবং পরবর্তী গতিবিদ্যা চ্যাপ্টারে প্রচুর হেল্প করবে। সেটা হচ্ছে tan থিটা ইকুয়ালস টু হচ্ছে দূরে ডিভাইডেড বাই কাছে। কখন? আবারও বলছি, যদি আলফার মান 90 ডিগ্রি হয়, আলফার মান যে কোনো মান হইতে পারে, 45 ডিগ্রি, 30 ডিগ্রি, 120 ডিগ্রি, তখন এটাই বেসিক সূত্র, অ্যাঙ্গেল যার সাথে সে নিচে সিঙ্গেল বসবে। ঠিক আছে, অ্যাঙ্গেল যার সাথে সে নিচে সিঙ্গেল বসবে। কিন্তু ভাই দূরে বাই কাছেরটা বুঝি নাই। দূরে বাই কাছে, তুই ছবিটা খেয়াল কর ভাই, আমার ছবিটা খেয়াল কর। এই যে থিটা অ্যাঙ্গেলটা আছে, থিটা অ্যাঙ্গেলটা কার গায়ের সাথে লেগে আছে? পি এর সাথে না কিউ এর সাথে? ভাই পি এর সাথে। পি এর সাথে লেগে আছে না, এই জন্য পি কে বলছি কাছে, পি এর জি, গায়ের এখন সাথে। বুঝতে পারছি। আর কিউ থেকে তো দূরে, কিউ এর সাথে তো অ্যাঙ্গেলটা নাই, এখানে তো অ্যাঙ্গেলটা নাই, তাই না? অ্যাঙ্গেলটা তো এখানে নাই, তো এখান থেকে এটা দূরে। তাহলে এই হচ্ছে আর একটি সূত্র, এইটার ব্যবহার হবে অনেক বেশি অঙ্ক করতে গেলে। আবারও বলছি, অঙ্ক যখন আমরা করব, কেস নাম্বার 3 এর ব্যবহারটা বেশি হবে। এবং আমরা এখনই ম্যাথ করতে যাব না, কিন্তু দুইটা টপিকের নাম আমি তোমাদেরকে একটু বলে দিতে চাই। এক নাম্বারটা হচ্ছে নদী নৌকা। এইটা অপেক্ষাকৃত সহজ একটা টপিক, দুইটা তিনটা কেস আছে, পড়লেই সহজ পারবেন, পড়লে সবই সহজ পারবেন। আর পরের কেসটা হচ্ছে মোটামুটি একদম মানে ভেক্টর চ্যাপ্টারের সৃজনশীল আসতে গেলে, এবং 2019 সালে ঢাকা বোর্ডে এটা থেকে অঙ্ক আসছে, 20 সালে তো এখনো জানি না। আপেক্ষিক বেগ, রিলেটিভ ভেলোসিটি, একটা দুর্দান্ত ফাটাফাটি একটা টপিক। ঠিক আছে, সো আপেক্ষিক বেগটা মনে কর হচ্ছে ভেরি 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 ইম্পর্টেন্ট, ট্রিপল স্টার। নদী নৌকাও ভালো, হালকা 1 স্টার বা 1 স্টার 2 স্টার টাইপস এর মতো একটা ব্যাপার। বাট এই যে দুটো টপিকের নাম তোরা দেখতে পাচ্ছিস, একটা হচ্ছে নদী নৌকা আর একটা হচ্ছে আপেক্ষিক বেগ, এই দুটোই হবে। ভাইয়া বৃষ্টি আর ছাতার ম্যাথ আসে না? বুঝি নাই। বৃষ্টি আর ছাতার ম্যাথ। ওইটাই আপেক্ষিক বেগ ভাইয়া, বৃষ্টি আর ছাতার ম্যাথটাই হচ্ছে আপেক্ষিক বেগ, রিলেটিভ ভেলোসিটি। ভাই আপেক্ষিক বেগ কি ভেক্টরের সেক্টরে পড়বে নাকি ভাই গতির সেক্টরে পড়বে? আমরা ভেক্টরের চ্যাপ্টারেই পড়বো, এটা ভেক্টর চ্যাপ্টারেরই জিনিস, সমস্যা নাই। বেসিক্যালি গতিবিদ্যা চ্যাপ্টার, আমি আসলে বলি যে গতিবিদ্যা চ্যাপ্টারে একটাই মাত্র জিনিস আছে, অনেক জিনিস আছে, বাট একদম গতিবিদ্যা বলা যায় যেটাকে, সেটা হচ্ছে প্রজেক্টাইল বা প্রাস, যেটাই বলি আর কি আমরা। ঠিক আছে, এই তাহলে এখন বলেন, এইটুকু পর্যন্ত কি আপনাদের আগে মোটামুটি পড়া হয়েছিল? এশা একটু রেসপন্স করেন ভাইয়া। বাঁধন মজুমদার? না ভাইয়া, কি না ভাইয়া? এটা পড়ানো হয় নাই। আচ্ছা, তাহলে এখন তো হইলো। হ্যাঁ ভাইয়া। আচ্ছা, তাহলে এর পরেরও একটা টপিক বোধহয় পড়ানো হয় নাই, একটু নামটা শোনেন তো। জুথি, জুবায়ের, জুথিকা, ওরে বাবা তিনজন জে, আমার নামও জে দিয়ে, জুথি, জুবায়ের, জুথিকা, সুপ্ত, স্যামসাং গ্যালাক্সি, ওরে বাপরে, হাই স্যামসাং গ্যালাক্সি, হাই স্যামসাং গ্যালাক্সি, প্রসেনজিৎ, মুইদ, তারপরে নাফিসা, এশা, অনেক মানুষ আছেন, ভালো লাগছে, মানুষজন দেখলে ভালো লাগে। সেটা হচ্ছে আরো দুটো ছোট ছোট টপিকের নাম বলছি। একটা টপিকের নাম হচ্ছে উপাংশ, আর আরেকটা টপিকের নাম হচ্ছে লম্ব অভিক্ষেপ। উপাংশ এবং লম্ব অভিক্ষেপ, এই দুটো শব্দের সাথে কি আমরা পরিচিত নাকি? জি ভাই। জি ভাই। পড়ছিস? উপাংশ আর লম্ব অভিক্ষেপ পড়ছিস? জি ভাইয়া। জি ভাইয়া। জি ভাই। ওকে, তাইলে তো ব্যাপক পড়ালেখা করে ফেলছিস। কোথায় পড়ছিস? আগের ভাইয়া পড়াইছেন উপাংশ? ভাই আপনি একটু পড়িয়ে দেন। এটা কি একটু পড়ানোর মতো জিনিস নাকি? ভাই আমি আপনার কাছ থেকে আবার পড়তে চাচ্ছি। কে রে তুই? সামিউল ভাই, মানে আমি এর আগে পড়ি নাই এটা। আচ্ছা, সবাই একটু কথা শুনেন প্লিজ। বুঝতে পারছি, আমি আসলে জানি না, আমি মাঝে একদিন ক্লাস নিয়ে মিউটে থাকেন সবাই কষ্ট করে। আমি মাঝে একদিন ক্লাস নিয়ে গায়েব হয়ে গেছিলাম, তো মাঝে আসলে কি ক্লাস হয়েছে বা কয়টা ক্লাস হয়েছে আমি জানি না। ক্লাস নিয়ে গায়েব হয়ে গেছিলাম, মাঝে আসলে কি ক্লাস হয়েছে বা কয়টা, একটু মিউটে থাকেন, আমি আমার কথা শুনতে চাচ্ছি না, আরেকবার রিপিট। সেটা হচ্ছে উপাংশ মানে কি একটু বলে যাই। উপাংশ মানে হচ্ছে, আপনারা সামান্তরিক সূত্রে আসলে কি পড়ছেন? সামান্তরিক সূত্রে আমরা বের করছি লব্ধি দুইটা ভেক্টরের, মানে সামান্তরিক সূত্রের প্রথম লাইন কি ছিল? আর ভেক্টর সমান হচ্ছে পি ভেক্টর প্লাস কিউ ভেক্টর।
এখানে আমরা এই দুটো ভেক্টরকে কি করেছি, এই দুটো ভেক্টরকে যোগ করেছি। তো এই দুটো ভেক্টরের যোগ করে যেটা পাইছি, যে যোগফল বা লব্ধি, লব্ধি মানে কি, লব্ধি মানে হচ্ছে আসলে যোগফল, সেটা কি ছিল, সেটা ছিল হচ্ছে আর ভেক্টর। তাহলে শুরুতে আমাকে কি দেওয়া ছিল, শুরুতে আমাকে দেওয়া ছিল পি ভেক্টর এবং কিউ ভেক্টর। শুরুতে আমাকে পি ভেক্টর এবং কিউ ভেক্টর দেওয়া ছিল। আমরা কি করছি, দুইটাকে যোগ করছি, দুইটাকে যোগ করে আর ভেক্টরটা পাইছি। এবার আমরা কি বাইর করতে চাচ্ছি, এবার আমরা বাইর করতে চাচ্ছি হচ্ছে উপাংশ। উপাংশ মানে আসলে কি, উপাংশ মানে হচ্ছে শুরুতে তোকে একটা আর ভেক্টর দেওয়া থাকবে, উপাংশ মানে আসলে কি, শুরুতেই আমাকে একটা আর ভেক্টর দেওয়া আছে, এই আর ভেক্টরকে আমি দুইটা ভেক্টরে ভাগ করব, পি এবং কিউ, মানে আর ভেক্টর সমান পি প্লাস কিউ। তার মানে এবার আর দেওয়া আছে, তার মানে এটা জাস্ট হচ্ছে পুরো উল্টা কেস। এই যে উপরের ঘটনাটা ঘটাইছিস তোরা এতক্ষণ ধরে, এইটাকে বলে হচ্ছে ভেক্টরের যোজন, যোগ করছিস। আর এই যে ঘটনাটা এখন করব, এটাকে বলবো হচ্ছে ভেক্টরের বিয়োজন। বিয়োজন মানে ভাগ করে দিব, উপাংশে ভাগ করে দিব, টুকরা টুকরা অংশে ভাগ করে দিব, একটা ভেক্টরকে বিভিন্ন অংশে ভাগ করে দিব। এই হচ্ছে ঘটনা, উপাংশে ভাগ করো। তো আমি জানি না আসলে আপনাদের কি পড়ানো হয়েছে, আমি একটু পড়ায় যাচ্ছি, যাদেরই কমন আছে বা পড়ে ফেলছেন একটু ধৈর্য ধরে দেখে যান। আমি বলতে পারি যে ইনশাল্লাহ লস হবে না। ঠিক আছে, আমি ধরে নিলাম যে শুরুতে কি আছে, শুরুতে আছে এটা হচ্ছে একটা আর ভেক্টর। তাহলে এই আর ভেক্টরকে আমি কি করব, আর ভেক্টরকে আমি দুইটা উপাংশে ভাগ করতে চাই। খুব ভালো কথা সোনার বাংলাদেশ। তাহলে আমি ধরে নিলাম যে এই আর ভেক্টরকে আমি একটা উপাংশে ভাগ করেছি, যেই উপাংশটা হচ্ছে এই আনুভূমিক বরাবর এসেছে, যেই উপাংশটা হচ্ছে পি ভেক্টর, এবং এই আর ভেক্টর আর পি ভেক্টরের মধ্যবর্তী অ্যাঙ্গেল কত, মধ্যবর্তী অ্যাঙ্গেল হচ্ছে আলফা। ঠিক আছে, আর আরেকটা উপাংশ তো ভাগ করা লাগবে, আমি ধরে নিলাম আরেকটা উপাংশ কত, আরেকটা উপাংশ আমি ধরে নিলাম এটা হচ্ছে কিউ ভেক্টর। ঠিক আছে, এই আর ভেক্টরকে আমি আরেকটা উপাংশে ভাগ করলাম, যে উপাংশটা কি, যে উপাংশটা হচ্ছে কিউ ভেক্টর, যেখানে আর ভেক্টরটা কিউ ভেক্টরের সাথে একটা অ্যাঙ্গেল তৈরি করেছে, সেটাকে আমরা কি বলবো, সেটাকে আমরা বলবো হচ্ছে বিটা, আলফা বিটা। আগে যে আলফা পড়ে আসছেন ওই আলফাটাকে আপাতত একটু ভুলে যান, কিছুক্ষণ এখানে যে আলফাটা আছে সেটা নিয়ে থাকেন। আমরা কি করছি, আমরা করছি হচ্ছে উপাংশে ভাগ করা ভেক্টরের বিয়োজন। না বুঝলে আমাকে বলবেন। আচ্ছা, তাহলে আপনারা যখন সমান্তরিক সূত্র করছেন তখনই আপনারা এরকম একটা কাজ করছিলেন, সেটা হচ্ছে ভেক্টরকে আমরা দিকে একই রেখে, ধরো এই যে কিউ ভেক্টরটা আছে, এই কিউ ভেক্টরটাকে আমি চাইলে ধরে এইখান থেকে এইখানে নিয়ে আসতে পারি, দিক একই রেখে। ভেক্টরকে আমি কি করতে পারি, দিক একই রেখে এক পাশ থেকে আরেক পাশে নিয়ে যেতে পারি, সমান্তরালে সরাইতে পারি। তাহলে ওই যে কিউ ভেক্টরটা আছে, এই কিউ ভেক্টরটাকে আমি যদি সরায় নিয়ে আসি, সমান্তরালেই সরাইলাম, চিন্তা করি যে কিউ ভেক্টরটাকে সমান্তরালে সরায় নিয়ে আসছি, তাহলে এই পাশে যে বাহুটাকে তোরা দেখতে পাচ্ছিস, এই বাহুটাকে আমরা বলবো, এই বাহুটাকে বলবো হচ্ছে কিউ ভেক্টর। আর ওই যে আর বাহুটা আছে, আরটাকে আর একটু টেনে লম্বা করে দিলাম। ঠিক আছে, আরটাকে আমি আর একটু টেনে লম্বা করে দিলাম, আরটাকে আমি একটু কালো কালি দিয়ে লম্বা করে দিই, আরটাকে আমি একটু কালো কালি দিয়ে টেনে লম্বা করে দিই। আচ্ছা, ঠিক আছে, ওকে। তাহলে এবারে খেয়াল করি একান্তর কোণ ব্যাপারটা তো আপনারা জানেন, যেহেতু এই বাহুটা এবং তার পাশের বাহুটা, এই বাহু এবং এই বাহু, এই দুটো বাহু যেহেতু সমান্তরাল এবং আর বাহুটা যেহেতু তাদের ছেদক, এখানকার এই অ্যাঙ্গেলটা যদি বিটা হয়, একান্তর কোণ হিসাবে এই অ্যাঙ্গেলটার মান হবে বিটা। এটা বুঝতে কারো নিশ্চয়ই অসুবিধা নাই। এটা একান্তর কোণ, এই অ্যাঙ্গেলটা বিটা হইলে ওই অ্যাঙ্গেলটাও বিটা হবে, একান্তর কোণ। ঠিক আছে, আচ্ছা। এবারে একটু এই ত্রিভুজটার দিকে সবাই ফলো করে, এই যে ক্রস চিহ্ন দিছি, এই ক্রস চিহ্ন দেওয়া ত্রিভুজটার দিকে সবাই ফলো কর। ত্রিভুজের তিন কোণের সমষ্টি কত, ত্রিভুজের তিন কোণের সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি। তাহলে মাঝখানের যে অ্যাঙ্গেলটা আছে, একটা অ্যাঙ্গেল আলফা, একটা অ্যাঙ্গেল বিটা,
তাহলে আরেকটা অ্যাঙ্গেলকে আমি কি বলবো 180 মাইনাস আলফা প্লাস বিটা। ঠিক আছে, তাহলে ত্রিভুজের এই অ্যাঙ্গেলটা কত 180 মাইনাস আলফা প্লাস বিটা। একটু ছোট করে লিখেছি, আশা করি তোদের বুঝতে সমস্যা হচ্ছে না। তাহলে এবারে খেয়াল কর, এই ত্রিভুজটা চাইলে আমি একটা নাম দিয়ে দিতে পারি, ধর এটাকে বললাম ট্রায়াঙ্গেল অফ এবিসি। ভাই লোক বোন লোক যারাই আছেন, অনেক মানুষ আছেন দেখতে ভালো লাগে, অনেক মানুষ আছেন দেখলে ভালো লাগে। কারো কোনো কথা থাকলে বলবেন। জুবাইর, জুথি, সিয়ামুল, জুথিকা, স্যামসাং গ্যালাক্সি মার ওকে, স্যামসাং গ্যালাক্সি মা, বাঁধন, ফাহাদ বিন আব্দুল और আব্দুল্লাহ, ইরফাত, বুশরা, আলফি, মুইদ বললেন প্লিজ, কিছু না বুঝলে আমাকে বললেন দয়া করে, ঠিক আছে? আচ্ছা, তাহলে এই যে ট্রায়াঙ্গেল অফ এবিসি আছে, এই ত্রিভুজ এবিসি এর ভিতরে আমরা একটা সূত্র ফেলবো, যে সূত্রটাকে আমরা বলি হচ্ছে ত্রিভুজের সাইন সূত্র। ত্রিভুজের সাইন সূত্র আপনারা পড়েছেন কিনা আমার ঠিক মনে নাই, না পড়লে আপনারা এইচএসসি তে এসে পড়বেন। ত্রিভুজের সাইন সূত্রে কি বলা হয়েছে? ত্রিভুজের সাইন সূত্রে বলা হয়েছে কোন একটা ত্রিভুজের বাহু ডিভাইডেড বাই তার বিপরীত কোণের সাইন। কোন একটা ত্রিভুজের বাহু ডিভাইডেড বাই তার বিপরীত কোণের সাইন, এই অনুপাতটা সর্বদা ধ্রুব হবে। অর্থাৎ এই অনুপাতগুলো একটা আরেকটা সমান হবে। বাহু ডিভাইডেড বাই বিপরীত কোণের সাইন, বাহু ডিভাইডেড বাই বিপরীত কোণের সাইন, বাহু ডিভাইডেড বাই বিপরীত কোণের সাইন, এই অনুপাতটা সর্বদা কি হবে? এই অনুপাতটা সর্বদা সমান হবে। এটা হচ্ছে ত্রিভুজের সাইন সূত্র। যদি আগে নাও পড়ে থাকেন, এটা আমাদের এইচএসসি ম্যাথে আছে, তো অবশ্যই ইনশাআল্লাহ ম্যাথে ট্রিগোনোমেট্রি যখনই আসবে, ম্যাথের টিচার সেটা আলামিন ভাই হোক অন্য যেই হোক, উনি পড়াবেন অবশ্যই, ঠিক আছে? সো আসেন, এই যে ত্রিভুজের সাইন সূত্রটা আপনি জানলেন এক লাইন। সবাই আমার কথা শুনতে পাচ্ছিস? অনেকক্ষণ ধরে নিস্তব্ধ আছিস, ঠিক আছে? বাট একটু আওয়াজ দিলে জি ভাইয়া শুনতে পাচ্ছি। হ্যাঁ ভাইয়া শুনতে পাচ্ছি। জি ভাইয়া শুনতে পাচ্ছি। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। তাহলে আসেন, এই ত্রিভুজের সাইন সূত্রটা আমি এই ট্রায়াঙ্গেলে ব্যবহার করব। তাহলে যদি ব্যবহার করি, আসেন ফার্স্টে লিখলাম পি, ফার্স্টে এই পি বাহুটাকে লিখবো পি ডিভাইডেড বাই, পি হচ্ছে এই বাহুটা, এই বাহুর বিপরীত কোণটাকে আমি বিটা বলতে পারি না, কারণ আলফা তো পি এর গায়ের সাথে লেগে আছে, 180 মাইনাস আলফা প্লাস বিটা, এইটাও তার গায়ের সাথে লেগে আছে, তো বিপরীত অপোজিটে কি আছে? বিটা। তার মানে পি ডিভাইডেড বাই সাইন বিটা ইজ ইকুয়ালস টু, আচ্ছা এবারে লিখলাম হচ্ছে কিউ, কিউ হচ্ছে এই বাহুটা, এর বিপরীত কোণ কোনটা? এর বিপরীত কোণ বলবো আমি আলফা, তাহলে কিউ ডিভাইডেড বাই সাইন অফ আলফা ইকুয়ালস টু কি থাকে? এরপরে থাকবে হচ্ছে আর, আর ডিভাইডেড বাই সাইন অফ 180 মাইনাস আলফা প্লাস বিটা। তো সাইন 180 মাইনাস থিটা, সাইন 180 মাইনাস থিটা সমান কি? সাইন 180 মাইনাস থিটা সমান হচ্ছে সাইন থিটা। দ্যাট মিন্স, কারণ সেকেন্ড কোয়াড্রেন্টে পড়তেছে, কোয়াড্রেন্টের বিষয়গুলো তো নিশ্চয়ই জানা আছে। আর ডিভাইডেড বাই সাইন অফ আলফা প্লাস বিটা, আর বাকি যে দুটো যা ছিল তাই আছে। দ্যাট মিন্স কিউ ডিভাইডেড বাই সাইন অফ আলফা এবং পি ডিভাইডেড বাই সাইন অফ বিটা। তাহলে এবারে আসি, পি এর মানটা বাইর করতে চাই। আমরা তো আসলে এখানে একটা বাংলা কথা বলবো। এই যে শুরুতে তোমরা একটা বাংলা কথা লিখে নাও, শুরুতে একটা বাংলা কথা লিখে নাও। কি বাংলা কথা লিখবো ভাই? কি লিখবা? যে আর ভেক্টরকে ধরি, আর ভেক্টরকে পি এবং কিউ দুইটি উপাংশে ভাগ করা হয়, পি এবং কিউ দুইটি উপাংশে ভাগ করা হয়। তার মানে তোমার লক্ষ্য উদ্দেশ্য কি? তোমার লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে তুমি পি আর কিউ কে বাইর করতে চাও, তাহলে বের করে ফেলো পি আর কিউ কে।
তাহলে পি তাহলে পি সমান কি হবে? পি সমান হবে হচ্ছে সাইন বিটা। সাইন বিটাটা গুণ করে ওপাশে নিয়ে গেছি, তাহলে আর সাইন বিটা ডিভাইডেড বাই সাইন অফ আলফা প্লাস বিটা। এবং কিউ ভেক্টরটা কি হবে ওইটা চাইলে তোমরা নিজেরাই লিখে ফেলতে পারো। কিউ ভেক্টর সমান কি হবে? কিউ ভেক্টর সমান হবে সাইন আলফাটা কোনাকুনি ওপাশে পাঠায় দাও, আর ইনটু সাইন আলফা divided by sin of alpha plus beta। তাহলে এখানে আমরা কি করলাম? আমরা দুইটা ভেক্টরকে উপাংশে ভাগ করেছি। এটা জাস্ট বেসিক, এটা দিয়ে আমাদের ম্যাথে অ্যাপ্লিকেশন কম। আমাদের ম্যাথে অ্যাপ্লিকেশন অন্য একটা জিনিসের, যেটাকে আমরা বলবো হচ্ছে লম্ব উপাংশ। তো আমরা ওই লম্ব উপাংশটার দিকেই যাচ্ছি। ঠিক আছে, আমরা এখানে দুইটা ভেক্টরকে কি করছি? দুইটা ভেক্টরকে আমরা উপাংশে ভাগ করে দিছি। বাট উপাংশ ব্যাপারটা আমাদের দরকার হবে না। আমাদের কি দরকার হবে? আমাদের দরকার হবে লম্ব উপাংশ। তো আমরা সেই লম্ব উপাংশটার দিকেই যাচ্ছি। লম্ব উপাংশটা আমরা অনেক ইজিলি করে ফেলতে পারবো, বা যারাই উপাংশ ব্যাপারটা পড়ছেন বললেন তারা নিশ্চয়ই লম্ব উপাংশ দেখছেন বলেই আমার মনে হচ্ছে। আপনারা যদি এগুলো আগে দেখাও হয়ে গিয়ে থাকে কারো কারো, আমি আন্তরিকভাবে রিকোয়েস্ট করবো যে প্লিজ ভাইয়ারা আপনারা তোমরা মন খারাপ করিস না, একটু পড়ে যাক। কারণ আমি বলি যে ভেক্টর চ্যাপ্টারটা হচ্ছে তোর এইচএসসি বেসিক। ফিজিক্স ফার্স্ট পেপার সেকেন্ড পেপার মিলায়ে 21টা চ্যাপ্টারে 8টা 9টা চ্যাপ্টারে তোর ভেক্টর চ্যাপ্টারের কনসেপশন ব্যবহার করা লাগবে। এবং এই দুইটা জিনিস, এক সামান্তরিক সূত্র এবং দুই হচ্ছে উপাংশ। এগুলা একটু শুরু থেকে একটু মনের মধ্যে গেঁথে নিলে, সামান্তরিক সূত্র আর উপাংশ এই দুটো জিনিস মনের মধ্যে গেঁথে নিলে তুই সামনে গিয়ে অনেক ফ্লুয়েন্টলি রান করতে পারবি, সমস্যা নাই। ঠিক আছে, একটু আমার সাথে থাক, যদি আল্লাহ দিলে আমার সাথে যদি রেগুলার ক্লাস হয়। জানি না, টিটু ভাইয়ের মন মর্জি বোঝাটা খুব কঠিন। ঠিক আছে, টিটু ভাই কবে কি চাই সেটা বোঝাটা খুব কঠিন। তো যদি তোরা আমার সাথে থাকিস রেগুলার, তো ইনশাআল্লাহ আমাদের কোনো গ্যাপ থাকবে না, আমরা ভালোভাবে পড়ে আগায় যাব। ঠিক আছে, এই পৃষ্ঠাটা কি সবার হয়েছে ভাই লোক? জি। তাহলে আমি ক্লিয়ার করে দিলাম। এবারে আসি মানে যেটা আসলে আমরা বেসিকটা নিয়ে আসছি। তাহলে এবারে আমরা যেটা চাই, আমরা চাই হচ্ছে লম্ব উপাংশ। তার মানে হচ্ছে এখানেও ওই একই কথা। কোন একই কথা ভাই? এই একই কথা যে এখানেও আমি কি করছি? এখানেও আমি আর ভেক্টরকে আমি কি করছি? পি এবং কিউ উপাংশে ভাগ করে দিব। আর ভেক্টরকে আমি পি এবং কিউ এই দুটো উপাংশে ভাগ করে দিব। তাহলে পার্থক্যটা কি? পার্থক্যটা হচ্ছে এইবার পি এবং কিউ পরস্পর লম্ব হবে। এইবার কি হবে? পি এবং কিউ হবে পরস্পর লম্ব। এটাই হচ্ছে লম্ব উপাংশের ফ্যাক্টর, বা এটা হচ্ছে লম্ব উপাংশের খেলা। এবং মেইন ব্যাপার কিন্তু এখানে আগে যেটা পড়ছিস সেটা পড়ছিস, ঠিক আছে, ওইটা বেসিক, কিন্তু কাজে লাগবে এইটা। তো সবাইকে বলবো কনসেন্ট্রেশন দেন। তাহলে এই ধরে নিলাম হচ্ছে আর ভেক্টর। তাহলে এই আর ভেক্টরকে কি করছি? আর ভেক্টরকে আমি দুটি উপাংশে ভাগ করে দিচ্ছি। তাহলে আনুভূমিক বরাবর একটি উপাংশ ধরে নিলাম, আনুভূমিক বরাবর একটি উপাংশ হচ্ছে পি, এবং উলম্ব বরাবর আরেকটি উপাংশ আছে এই বরাবর ধরে নিলাম এইটা হচ্ছে কি? এটা হচ্ছে কিউ। তো যেটা আগের বার আমরা করছিলাম আর কি, যে এখান দিয়ে এটা কি? এটা হচ্ছে আর ভেক্টর। এই আর ভেক্টরকে দুটো উপাংশে ভাগ করছি, পি এবং কিউ। তাহলে তুই খেয়াল কর যে এখানে এখন দুইটা উপাংশ পি এবং কিউ পরস্পর লম্ব। তাহলে পি আর কিউ যদি পরস্পর লম্ব হয়, আর ভেক্টরটা পি এর সাথে কত অ্যাঙ্গেল তৈরি করছে? আর ভেক্টরটা পি এর সাথে তৈরি করছে ধরে নিলাম আলফা কোণ। বি ভেরি কেয়ারফুল এভরিওয়ান প্লিজ। আর ভেক্টর পি এর সাথে তৈরি করছে কত কোণ? আলফা কোণ।
তাহলে কিউ এর সাথে সে কত কোণ তৈরি করছে। এবার আর বিটা লেখার দরকার নাই, আমি কি 90 মাইনাস আলফা লিখতে পারি, এবং আগের বার আপনি যেটাকে বিটা লিখছিলেন সেই বিটাটাই হচ্ছে 90 মাইনাস আলফা। কারো ডাউট আছে? ডাউট নাই, থাকলে তো অবশ্যই বলবেন। তাহলে আসেন পি সমান, আপনি আগের বার কি পাইছিলেন, আমার ভুল হইলে আমাকে একটু বলে দিয়েন। আগের বার আপনি পাইছিলেন আর সাইন বিটা ডিভাইডেড বাই সাইন অফ আলফা প্লাস বিটা, রাইট? তাহলে বিটার মান আপনি জানেন 90 মাইনাস আলফা, বসান। তাহলে পি ইনটু পি কোথেকে আসবে, তাহলে আর ইনটু সাইন অফ 90 মাইনাস আলফা ডিভাইডেড বাই সাইন অফ আলফা প্লাস বিটার মান কত, 90 মাইনাস আলফা, আলফা কাটেন, তাহলে আপনি কি পাচ্ছেন, সাইন 90 মাইনাস আলফা মানে কি, সাইন 90 মাইনাস আলফা মানে হচ্ছে cos আলফা ডিভাইডেড বাই নিচে কি পাচ্ছেন, নিচে পাচ্ছেন সাইন 90 ডিগ্রি। সাইন 90 এর ভ্যালু কত, সাইন 90 এর ভ্যালু হচ্ছে 1। তাহলে আসি এবার পি সমান কি পাইলাম, পি সমান পাইলাম হচ্ছে আর cos আলফা, এবং কিউ এর জন্য যে সূত্রটা আগের বার পেয়েছিলাম, কিউ সমান কি পাইছিলাম, কিউ সমান পাইছিলাম আর সাইন আলফা। আলফাকে তো আর কিছু করার দরকার নাই, নিচে কি হবে, নিচে হবে হচ্ছে সাইন অফ আলফা প্লাস বিটা। তো সাইন অফ আলফা প্লাস বিটা থেকে ক্যালকুলেশন করলে শেষ পর্যন্ত সাইন 90 ডিগ্রি আসবে, এটা তোরা জেনে গেছিস। তাহলে এই পাশে লিখলাম আর সাইন আলফা ডিভাইডেড বাই নিচে লিখলাম হচ্ছে সাইন 90 ডিগ্রি। সাইন 90 এর ভ্যালু কত, 1। তার মানে এখানে শুধুমাত্র কি থাকতেছে, শুধুমাত্র থাকতেছে আর সাইন আলফা। দ্যাট মিন্স কিউ ইকুয়ালস টু কি পাচ্ছি, কিউ ইকুয়ালস টু পাচ্ছি হচ্ছে আর সাইন আলফা। তাহলে এই যে আর ভেক্টরকে দুটো লম্ব উপাংশে ভাগ করলেন, দুটো লম্ব উপাংশ, একটা সমান কি আসছে আর cos আলফা, একটা সমান কি আসছে আর সাইন আলফা। এবং খেয়াল করেন সবাই, আর ভেক্টরটা আলফা অ্যাঙ্গেল তৈরি করছিল কার সাথে, আর ভেক্টরটা আলফা অ্যাঙ্গেল তৈরি করছিল হচ্ছে পি এর সাথে। তাহলে পি বরাবর কি পাইছেন, পি বরাবর পাইছেন cos আলফা। আবার আর ভেক্টরটা কিউ এর সাথে কত অ্যাঙ্গেল তৈরি করছে, কিউ এর সাথে তৈরি করছে 90 মাইনাস আলফা অ্যাঙ্গেল। তাহলে এই যে কিউটা আছে, এই কিউটাকে চাইলে আপনি কি লিখতে পারেন, কিউটাকে চাইলে আপনি লিখতে পারেন হচ্ছে আর cos 90 মাইনাস আলফা। তো এই আর cos 90 মাইনাস আলফা এটাকেই কি লেখা যায়, আর সাইন আলফা। বুঝেন কিনা, বুঝেন কিনা বলেন। জি ভাই, ওই যে cos 90 মাইনাস থিটা ওই নিয়মটায়। cos 90 মাইনাস থিটা তো আসলে এখানে আছেই 90 মাইনাস আলফা। তো এখানে আসলে মানে আমি যেটা তোমাকে বলতে চাচ্ছি, সেটা শুনো। সেটা হচ্ছে যে কোনো ভেক্টরের যে কোনো অক্ষ বরাবর লম্ব উপাংশ সমান কি হবে, লম্ব উপাংশ সমান হচ্ছে মূল ভেক্টরের মান, মূল ভেক্টরের মান ইনটু ভাইয়া 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 আরেকটা নোটিশ দিব ভাইয়া। দেন এই আমাদের স্টুডেন্ট যারা আছো সবাইরে বলি, তোমরা আজকে রাতে কিন্তু কেমিস্ট্রি ক্লাস কয়টায়, 8টায়, রাত 8টায় কেমিস্ট্রি ক্লাস। আর কালকে তো ম্যাথ আর ইংলিশ, আর আছে ফিজিক্স তো ভাইয়া নিল, আর এখন রেগুলার জিমি ভাই নিবে। আর তোমাদের ই ক্লাস কেমিস্ট্রি ক্লাসটা রাত 8টায়। থ্যাংক ইউ ভাইয়া। তাহলে সবাই খেয়াল করেন, নিচে লাল কালিতে খুবই গুরুত্বপূর্ণ একটা কথা বলেছি যে লম্ব উপাংশ সমান হচ্ছে মূল ভেক্টরের মান ইনটু মধ্যবর্তী কোণের কোসাইন। তাহলে খেয়াল করেন, এই যে আর ভেক্টরকে আপনি দুইটা লম্ব উপাংশে ভাগ করেছেন, আর ভেক্টরের বললাম যে আনুভূমিক বরাবর বা এক্স এক্সিস বরাবর আপনি উপাংশ বাইর করতে চান। তো এক্স এক্সিস বরাবর উপাংশটা কত, এক্স এক্সিস বরাবর উপাংশটা হচ্ছে পি। তাহলে পি সমান আমরা কি লিখছি,
p সমান আমরা লিখছি মূল ভেক্টরের মান হচ্ছে r ইনটু মধ্যবর্তী কোণের কোসাইন cos আলফা। কিউ এর ক্ষেত্রে আসেন, ধরলাম y এক্সিস বরাবর যে উপাংশ সেটা হচ্ছে কিউ ভেক্টর, তাহলে r ভেক্টরটা y এক্সিস এর সাথে যে অ্যাঙ্গেল করেছে সেটার মান হচ্ছে 90 মাইনাস আলফা। তাহলে এবার নিচের লাইনটা খেয়াল করেন সবাই, কিউ সমান হচ্ছে r, সেটা হচ্ছে মূল ভেক্টরের মান ইনটু মধ্যবর্তী কোণের কোসাইন r cos 90 মাইনাস আলফা। তো এই cos 90 মাইনাস আলফা সমান হচ্ছে sin আলফা। সবাই এই নিচে লাল কালির সূত্র বুঝছেন কিনা বলেন? নিচে এই লাল কালিতে বাক্সবন্দি যে সূত্রটা আছে এটা বুঝছেন কিনা বলেন সবাই? ভাইয়া মধ্যবর্তী কোণের কোসাইনটা বুঝি নাই। এই যে তুমি p এর ক্ষেত্রে দেখো, p যখন বের করছো r ভেক্টর x এক্সিস এর সাথে কত কোণ তৈরি করছে আলফা, তাহলে p সমান কি লিখছি r ইনটু cos আলফা। আবার r ভেক্টরটা y এক্সিস এর সাথে কত কোণ তৈরি করেছে, r ভেক্টরটা y এক্সিস এর সাথে তৈরি করেছে 90 মাইনাস আলফা, তাহলে কি লিখেছি r ইনটু cos 90 মাইনাস আলফা। এই যে মধ্যবর্তী কোণের কোসাইন, এই হচ্ছে মধ্যবর্তী কোণের কোসাইন। বলেন সবাই এখন বুঝেন কিনা? বুঝছি ভাইয়া। দৃশ্য, সামিউল, অর্নিশ, ফাহাদ, এশা, বাঁধন, মার্জান, জি ভাইয়া। হ্যাঁ ভাইয়া বুঝতে পারছি। বুঝতে পারছি ভাইয়া। টিকা, মুইদ, অমলান, সবাই বুঝছিস? ভাইয়া কিউ আর আর এর মধ্যবর্তী কোণের কোণ কি 90 মাইনাস আলফা, cos 90 মাইনাস আলফা। আরেকবার বলো, আর যে বলছো না সে ছাড়া বাকি সবাই মিউটে থাকো। বলো কিউ এবং আর এর cos 90 মাইনাস আলফা। হ্যাঁ, কিউ আর আর এর মধ্যবর্তী কোণ 90 মাইনাস আলফা। মধ্যবর্তী কোণ তো cos 90 মাইনাস আলফা হবে না, cosটা তো একটা ফাংশন, একটা ট্রিগোনোমেট্রিক্যাল ফাংশন। আমরা তো ধরেই নিছি যে p এবং q, আমরা ধরেই নিছি কি যে p এবং q এই দুটো পরস্পর লম্ব। তাহলে p এবং q পরস্পর যদি লম্ব হয়, r ভেক্টর যদি p এর সাথে আলফা কোণ তৈরি করে, তাহলে q এর সাথে 90 মাইনাস আলফা কোণই তো তৈরি করার কথা নাকি? বলো। আমার আরেকটা প্রশ্ন ছিল যে আপনি বলছেন মধ্যবর্তী কোণের কোসাইন, কিন্তু এখানে তো আপনি সবগুলো কজের সাথে করছেন, কোসাইনের সাথে তো গুণ করেননি। কোসাইনই তো কস কি কয় কোথায় দেখো? আমি কোসেক, সরি ভাই, আমি কোসেকের ক্ষেত্রে চলে গেছিলাম। না কোসেক নাই, কোসেক এখানে এখন দরকার নাই, কোসেক দেরি আছে বা এখানে কোসেক আসবে না। ঠিক আছে ভাইয়া, বুঝতে পারছি? জি ভাইয়া। ওকে, তাহলে এই যে ডান পাশে আমি জাস্ট একটা ছোট্ট আরেকটা জিনিস দেখে নেই। এশা আপু তুই কি আছিস নাকি বিরক্ত হয়ে চলে গেছিস? কি সব পিছনের জিনিসপত্র পড়াচ্ছিস? এশা, ধর এইটা হচ্ছে একটা এক্সিস সিস্টেম, ডান পাশে একটা ছবি এসে দেখেছি, দেখতে পাচ্ছি সবাই? ধরলাম এটা হচ্ছে এক্স এক্সিস, এইটা হচ্ছে ওয়াই এক্সিস, এইটা হচ্ছে, এটার আবার জেড এক্সিস এর কোনো দরকার নাই। ধরে নিলাম এই বরাবর একটা 5 নিউটনের বল কাজ করছে ডান পাশের কোণা দিয়ে। তো তোকে বলা হইলো যে এই 5 নিউটনটা ওয়াই এক্সিস এর সাথে একটা 30 ডিগ্রি কোণ তৈরি করেছে। 5 নিউটনটা কি করেছে? y এক্সিস এর সাথে একটা 30 ডিগ্রি কোণ তৈরি করেছে। তোকে বাইর করতে হবে বা তোকে জিজ্ঞেস করা হয়েছে যে x এক্সিস বরাবর উপাংশের মান কত এবং y এক্সিস বরাবর উপাংশের মান কত। তো ধরলাম x এক্সিস বরাবর উপাংশের মান হচ্ছে p, y এক্সিস বরাবর উপাংশের মান হচ্ছে q। তাহলে p সমান কত হবে? কে বলবেন আমাকে? p সমান কত হবে? 5 cos 6।
5 cos 5 cos 60 60 ডিগ্রি 60 60 ডিগ্রি ভাইয়া 5 cos 60 ডিগ্রি 60 ভেরি গুড ভেরি গুড। তাহলে খেয়াল করো আমি যেভাবে তোমাকে দেখাই দিচ্ছি, মানে এইটা তো তুমি দেখলাই যে উপাংশে ভাগ করলে দুইটা উপাংশ, এই যে মাঝখানে মাঝখানে এই যে এই জায়গাটায় সবাই খেয়াল করো যে আর ভেক্টরকে দুইটা উপাংশে ভাগ করছিলাম, একটা উপাংশ আসছে cos আলফা, একটা উপাংশ আসছে কি sin আলফা, তাই না? তো কোনটা cos আলফা হইছে? এই আলফা অ্যাঙ্গেল কার সাথে রে? আলফা অ্যাঙ্গেল কার সাথে? আলফা অ্যাঙ্গেল কি পি এর সাথে নাকি আলফা অ্যাঙ্গেল কি কার সাথে? আলফা অ্যাঙ্গেল P এর সাথে ভাইয়া ই এর সাথে অ্যাঙ্গেল যার সাথে তার সাথে হবে cos উপাংশ, এরকম একটা বাংলা কথা কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন। কোণের সাথে cos, এটা মিছা কথা, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর এসব কথা বলে নাই। কোণের সাথে cos, ঠিক আছে, কোণের সাথে cos। তাহলে এই যে 30 ডিগ্রি অ্যাঙ্গেল এটা কার সাথে? এটা y এক্সিস এর সাথে। তাহলে y এক্সিস বরাবর উপাংশ হবে 5 cos 30 এবং x এক্সিস বরাবর উপাংশ হবে 5 sin 30। 5 sin 30 লেখা যেই কথা, 5 cos 60 লেখাও একই কথা। এখন sin 30 লিখবো নাকি cos 60 লিখবো? তো এই জায়গায় আমার যেটা পরামর্শ সেটা হচ্ছে দুইটা লিখতে গেলে আমরা পেঁচিয়ে ফেলতে পারি, আমাদের ভুল হতে পারে। তো এই জন্য উপাংশের জন্য আমরা এই নিয়মটি ব্যবহার করব সব সময়, সেটা হচ্ছে অ্যাঙ্গেল যার সাথে তার সাথে হবে cos উপাংশ আর বাকিটা হবে sin উপাংশ। অ্যাঙ্গেল যার সাথে তার সাথে হবে cos উপাংশ এবং বাকিটা হবে sin উপাংশ। বল বুঝছিস কিনা? জি ভাইয়া। কে এটা? এসা? এসা, এসা আপু আপনি কি আছেন? হ্যাঁ আমি শানা। আপনি কে বলেন? আমি একটা নাম জানি না, সরি। আপনি জুথি না মারজান না আপনি বুশরা, আপনি নাফিসা, ইফাত, কে আপনি? আমি পেজটা সেভ করে রাখলাম। তাহলে পড়ে ফেলছি আমরা আসলে ভেক্টরের বেসিক আমাদের যেগুলো জানা দরকার। আচ্ছা একটু আমার সাথে একটু কথা বলেন, যে ভাইয়াই আপনাদেরকে পড়িয়েছেন সেই ভাইয়া কি ভেক্টর থেকে আপনাদেরকে ছোটখাটো কিছু ম্যাথ করিয়েছেন? বা আমি কি প্রথম দিন তোদেরকে কোনো ম্যাথ করানোর সুযোগ পাইছিলাম রে? আপনি ভাইয়া শেষ বিয়োগ আদি আই যে কে এইসব নিয়ে একটু কথা বলছিলেন। ওইটা তো আসলে একক ভেক্টর বলছিলাম বা সরণ ভেক্টর, যেটার কথা বলছি শেষ বিয়োগ আদি, ওটা আমরা ব্যবহার করি হচ্ছে সরণ ভেক্টর বা একক ভেক্টরের ক্ষেত্রে, তাই না? সরণ ভেক্টর বা একক ভেক্টরের ক্ষেত্রে আমরা ওই কথাবার্তাগুলো বলি, সেটা তো ঠিক আছে। তাহলে আমাদের বেশ কিছু অঙ্ক করা দরকার। তোমাদের ক্লাস কতক্ষণের? আচ্ছা সবার আগে দুটো হোমওয়ার্ক লেখো। হোমওয়ার্ক নাম্বার 1, কোশ্চেন একটু বলছি, একটু লিখে নাও সবাই। কোশ্চেন বলবো, সবাই লিখে নাও। লিখেন সবাই। দুইটি সমমানের ভেক্টরের মিউটে থাকেন, খুব গুরুত্বপূর্ণ কোনো কথা থাকলে বলেন, আদারওয়াইজ মিউটে থাকেন। সমমানের ভেক্টরের মিউটে থাকেন দুটি সমমানের, আমি কার কথার মিউট মানে রিঅ্যাকশন শুনতেছি? মিউটে থাকেন এটা একটা বাংলা শব্দ, এটা কি বোঝা যায় না? দেখেন দুটি সমমানের ভেক্টরের লব্ধির মান, দুটি সমমানের ভেক্টরের লব্ধির মান, দুটি সমমানের ভেক্টরের লব্ধির মান
একটি ভেক্টরের মানের 1/3 দুটি সমমানের ভেক্টরের লব্ধির মান একটি ভেক্টরের মানের 1/3। দুইটা সমমানের ভেক্টর দেওয়া আছে, ওই দুইটা ভেক্টরের যেই লব্ধিটা, সেই লব্ধিটার মান কত? একটা ভেক্টরের মানের 1/3, এইটুকু দেওয়া আছে। একটি ভেক্টরের মানের 1/3। কি বের করবেন? বের করবেন ভেক্টর দ্বয়ের মধ্যবর্তী কোণ কত। বের করবেন হচ্ছে ভেক্টর দ্বয়ের মধ্যবর্তী কোণ কত। ভেক্টর দ্বয়ের মধ্যবর্তী কোণ কত? ঝটপট ঝটপট লিখে দেন, ভাইয়ার আরেকটা ক্লাস আছে একটু পরেই। ভেক্টর দ্বয়ের মধ্যবর্তী কোণ কত? এসে না ভাইয়া? জি ভাইয়া। ওকে, এবারে 2 নাম্বার আরেকটা হোমওয়ার্ক দিচ্ছি, এটাও একটু লিখে ফেলেন। দুইটা ভেক্টর দেওয়া আছে 5 নিউটন 10 নিউটন, এখানে একটা অ্যাঙ্গেল দেওয়া আছে 60 ডিগ্রি। বাইর করতে হবে এই দুই ভেক্টরের লব্ধির মান কত। এই দুই ভেক্টরের লব্ধির মান কত? সবার লেখা হয়েছে 2 নাম্বারটা? সবার 2 নাম্বারটা লেখা হয়েছে? জি ভাইয়া। থ্যাংক ইউ ভাইয়া। তাহলে এবার একটু 3 নাম্বারটার গল্পটা শুনেন। আগে 3 নাম্বারের গল্প শুনেন, তারপরে আমরা অঙ্ক করব, অঙ্কের প্রশ্ন শুনবো। আপনাকে বলছে এটা একটা গাড়ির চাকা। এটা গাড়ির চাকা কি করে? গাড়ির চাকা মনে করে এখানে আছে, চাকাটা ঘুরতে ঘুরতে সামনে এগিয়ে যায়। চাকাটা ঘুরতে থাকে, ঘুরতে ঘুরতে সামনে এগিয়ে যায়, বুঝি? তো এই হচ্ছে একটা গাড়ির চাকা। যেই গাড়ির চাকাটা কি করবে? গাড়ির চাকাটা হচ্ছে ঘুরতে ঘুরতে চাকাটা সামনে এগিয়ে যাবে, এরকম ব্যাপার স্যাপার। ঠিক আছে? তোকে কি বাইর করতে বলছে? তোকে বলছে যে চাকাটি 180 ডিগ্রি ঘোরে। চাকা কি করে? চাকা 180 ডিগ্রি ঘুরলে পি বিন্দুর সরণ কত? চাকাটি 180 ডিগ্রি ঘুরলে পি বিন্দুর সরণ কত? সবাই লিখে নিছেন? সবাই লিখে নিছেন? জি ভাইয়া। হ্যাঁ ভাইয়া। বলেন এখন কোনো কথা থাকলে বলতে পারেন। ক্লাসটি আমাদের আজকে এই পর্যন্তই। যারাই আজকে প্রথম ক্লাস করলেন বা প্রথম দিন আসলে অনেক গ্যাঞ্জাম করতে হয়েছে ক্লাস নেওয়ার জন্য। বলেন কারো কোনো কথা থাকলে, কথা বুঝতে পারছেন কিনা ঠিকঠাক মতো। সবচেয়ে বড় কথা হচ্ছে ভাই, আমি একটা জিনিস বলি ভাই, এখানে আমি আপনাকে দেখতে পাচ্ছি না। আপনি আপনার বাসায় শুয়ে আছেন না বসে আছেন, ঘুমাচ্ছেন না খাচ্ছেন না মোবাইলে গেমস খেলতেছেন, না পাশের বাড়ির ছাদের দিকে
দেখতেছেন, পাখি টাকি দেখতেছেন, কি দেখতেছেন আমি তো কিছু জানি না। তো বিষয় হচ্ছে যে মানে আমাদের ডিরেক্ট কমিউনিকেশনটা নাই। ইফ ইটস এ ক্লাসরুম, যদি ক্লাসরুমে আপনার আমার দেখা হইতো, আমি আপনার চেহারার দিকে তাকাই বুঝি যে আপনি আসলে আমার কথা বুঝতেছেন নাকি বুঝতেছেন না, পড়াটা আপনার মাথায় ঢুকছে কি ঢুকে নাই। এই জায়গায় জিনিসটা একটু কঠিন, ঠিক আছে? সো আমরা চেষ্টা করছি, মানে অ্যাজ এ টিচার আমরা সবাই চেষ্টা করছি, বা এভাবে তো আসলে আমরা পড়ায় ফেলছি, আমরা প্রায় 2-2.5 মাস 3 মাস পড়ায় ফেলছি। তোদের সাথে হয়তো পরে দেখা হয়েছে, বাট এটা তো আসলে একটা কন্টিনিউয়াস প্রসেস, আমরা পড়াচ্ছি অনেক দিন ধরে। সো আমি চেষ্টা করি আসলে আমার স্টুডেন্টদের কাছে জিনিসপত্রগুলো ক্লিয়ারলি পৌঁছায় দেওয়ার জন্য। তারপরও মনে কর ইন্টারনেটের ভিতর দিয়ে যাচ্ছে, কে ঢাকায় আসিস বা কেউ হয়তো ঢাকার বাইরেও আসিস আমি জানি না। তো কেউ চিটাগাং এর আছেন নাকি? চিটাগাং শহরের কেউ আছেন নাকি? চট্টগ্রাম শহরের মানুষজন? জি ভাই আছি। প্রসেনজিৎ, দৃশ্য, তোরা চিটাগাং এর? জি ভাই আমি বাড়ি কোথায়? বাড়ি কোথায় তোদের? শহরে? শহরে? চিটাগাং শহরে? না ভাই, বাড়ি অন্য জায়গায়, থাকি চিটাগাং। চিটাগাং কোথায় থাকোস? দামপাড়া বাসা। আরে বাস কাউন্টারের পাশে দিই। আমার বাসা হচ্ছে ফয়েজ লেকের পাশে, আকবর্ষা চিনিস না? ফয়েজ লেক তো চিনো? ফয়েজ লেক তো চিনো? ফয়েজ লেক চক্ষু হাসপাতালে আরেকটু পরে, ওখানে আমার বাসা। আমার স্কুল কলেজ ছিল ইস্পাহানিতে, ইস্পাহানি স্কুল, ইস্পাহানি কলেজ, এই আর কি। ঠিক আছে। আর আপুরা যারা ছিলি, কে জানি কোন একটা আপু জানি আমার সাথে বেশ দুই একবার কথাবার্তা বললি, তারপরে আর তেমন যোগাযোগ করলি না, হারাই গেলি। কে এসলি? জুথি, মারজান, জুথিকা, বুশরা, হাফিসা, এদেরকে বোধহয় বাসা থেকে বলছে অনলাইনে ক্লাস করবি কর, ঘুরেও টিচারের সাথে কোনো কথাবার্তা বলবি না। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, আমরা শেষ করি আজকের মতো নাকি বলেন? আপনাদের আর কোনো কথা না থাকলে আমি শেষ করবো ক্লাস। ভাই লোক, হোমওয়ার্ক দিতে করব। কখন পাবো? স্লাইড তো এখন তোদের কি কোনো ফেসবুক গ্রুপ আছে বা মেসেঞ্জারের গ্রুপ আছে? জি ভাই, সানরাইজের আছে মেসেঞ্জার গ্রুপ। মেসেঞ্জার গ্রুপ, আচ্ছা আমি তো ওই গ্রুপে নাই। ভাইয়া, ভাইয়া জিনি ভাই, বলেন। আপনি আমাদের ওই সানরাইজ গ্রুপে আপনি ঢুকে যাবেন, ঠিক আছে? হ্যাঁ, আপনি ঢুকাই দিয়েন, আপনার তো আজকে আমি ঢুকাই দিব না, হ্যাঁ? এগুলাই করবেন আপনি, অশ্লীলতা। আর ঢুকাই দিলে আপনি ওই যে ওখান থেকে লেকচার শিট নি যা দিবেন ওদের ওখানে মেসেঞ্জারে দিয়ে দিতে পারবেন আপনি, হ্যাঁ? ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, আজকের মতো তাহলে আল্লাহ হাফেজ, শেষ করি। আল্লাহ হাফেজ, থ্যাংক ইউ। ওকে, আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম সালাম। ভাই ভাই সবাই প্লিজ আমার জন্য দোয়া করিস, মানে আল্লাহ যেন বাঁচায় রাখে, যেন পরিস্থিতি ঠিক হইলে আমরা যেন সামনাসামনি দেখা হয়, সেটা চকবাজারে হোক, ফার্ম গেটে হোক, যেখানেই হোক, ঠিক আছে? আল্লাহ যেন আমাদের সবাইকে সুস্থ রাখে, এই দোয়াটা সবাই করিস, ঠিক আছে? আর নিজেরাও সাবধানে থাকিস, সেফলি থাকিস, ঠিক আছে? টেক কেয়ার, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।